লন্ডনে আলোচিত ইউনুস তারেক বৈঠক শুক্রবার, রাজনীতির টার্নিং পয়েন্ট বলছে বিএনপি। প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ হাজি, শাহজালাল বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। অভিবাসন বিক্ষোভে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস, সেনা মোতায়েনে ট্রাম্পের নামে মামলা। আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া, আমি মামুন উর রশিদ। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হিথ্রো বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্রিটিশ রাজার প্রতিনিধিরা। হোটেলে ফেরার পথে রাস্তার দুধারে অভিবাদন জানায় প্রবাসী বাংলাদেশিরা। 4 দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টায় লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম ও ব্রিটিশ রাজার প্রতিনিধিরা। বিমানবন্দর থেকে এরপর দ্য ডরচেস্টার হোটেলে ওঠেন প্রধান উপদেষ্টা। ভোর থেকেই যার সামনে অবস্থান করছিলেন প্রবাসী বাঙালিরা। উনি যেখানেই যাচ্ছেন স্পন্টেনিয়াস উনি সাপোর্ট পাচ্ছেন, বিশ্ব নেতৃবৃন্দের সাপোর্ট পাচ্ছেন এবং বাংলাদেশকে একটা উচ্চতর মর্যাদায় উনি অধিষ্ঠিত করছেন। ওনাকে প্রোটেকশন দেওয়া, ওনাকে সাপোর্ট দেওয়া যে উই আর উইথ ইউ, উই আর ইউনাইটেড উইথ ডক্টর ইউনুস অ্যান্ড উই সাপোর্ট হিজ প্ল্যান, হিজ রিফর্ম। দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন বিশ্বের বৃহত্তর বাণিজ্যিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সিইও গুইলিয়াম ফৌরির সাথে। এরপর বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাথেও বৈঠকে অংশ নেন ডক্টর ইউনুস। বৈঠক করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সাথেও। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কিংস চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড দেওয়া হবে ডক্টর ইউনুসকে। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউস আয়োজিত একটি বিশেষ সংলাপে বক্তব্য রাখবেন ডক্টর ইউনুস। এখানে বিভিন্ন পক্ষের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক করবেন। এই বৈঠকগুলো মূলত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হবে, যেমন বাংলাদেশে বিনিয়োগ কিভাবে আকর্ষণ করা যায়, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা কি, তারা কি চাচ্ছে। 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে 11টার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। সফর শেষে 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এদিকে লন্ডনে শুক্রবার বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে সমসাময়িক রাজনীতির টার্নিং পয়েন্ট বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে বৈঠকে গণতান্ত্রিক উত্তরণে বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে। ঈদের চতুর্থ দিন রাজধানীর গুলশানে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব। উত্তর দেন সমসাময়িক ইস্যুতে নানা প্রশ্নের। আমি কিন্তু আজকে আসছি শুধু আপনাদের সঙ্গে জাস্ট দেখা করা, গল্প করা। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হয় মির্জা ফখরুলের কাছে। তিনি জানান 13 জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত হবে বৈঠক। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুক্রবারের বৈঠকটি দেশের সমসাময়িক রাজনীতিতে হতে পারে সবচেয়ে বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট, যেখানে গণতান্ত্রিক উত্তরণের বহুমুখী সিদ্ধান্ত আসতে পারে। প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি
সব কিছু সঠিকভাবে চলে। সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন, বিএনপি যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত, তবে এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। সময়টা তো ঠিক না। আমি প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন ওটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে। না, এটা আপনি নো জোক, এটা বিরাট ব্যাপার, একটা ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। এনসিপি কিংবা জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। সকাল 11:15টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া হাজিদের অভ্যর্থনা জানান। আজ 7টি ফিরতি ফ্লাইটে ২৫০০-এর বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে। 11 জুলাই ফিরতি হজের শেষ ফ্লাইট। গেল বৃহস্পতিবার আরাফাতের ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। চোদ্দ দিন ধরে বন্ধ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসা। জুলাই আন্দোলনে আহতদের সাথে সংঘর্ষের পর থেকেই এই অচলাবস্থা। এতে চরম দুর্ভোগে রোগীরা। চিকিৎসা সেবা চালু নিয়ে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ। দেয়ালে লেখা প্রতিটি শব্দ এক একটি জীবনের গল্প। জুলাই আন্দোলনে আহতদের তুলে ধরা শব্দগুলো যেন নিঃশব্দে কথা বলে। গত 28 মে জুলাই আন্দোলনে আহতদের সাথে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের পর থেকে বন্ধ এখানকার সার্বিক কার্যক্রম। ভর্তি নেই নিয়মিত কোনো রোগী। শুনশান নীরবতা হাসপাতালের প্রতিটি ফ্লোরে। শুধু 4 তলার বিশেষায়িত এই ওয়ার্ডে গিয়ে পাওয়া যায় জুলাই আন্দোলনে আহত 3 জনকে। যদিও হাসপাতালের রেকর্ড অনুযায়ী এখনও ভর্তি আছেন 54 জন। জুলাই যোদ্ধা সব এই বেডে বেডে সবই জুলাই যোদ্ধারা। এটার ভিতরে হবার ছুটি দিয়ে গেছে সব। রোগী কিভাবে ছুটিতে যায়? রোগী কিভাবে ছুটিতে যায়? তারা তাদের 10 মাস ধরে যদি হসপিটালে পড়ে থাকে, তারা তাদের মা বাবার সাথে দেখা করার কোনো ইখতিয়ার রাখে না। অভ্যুত্থানে আহতরা বলছেন সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না হলে তারা হাসপাতাল ছাড়বে না। আমাদের সুচিকিৎসা বোর্ড বসাক, যা করুক, লিখিত আকারে আমাদের এটা দেও। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুনর্বাসন। এই সময় যদি আমি বাসায় যাওয়া আসি করি, আমার 3-4 হাজার টাকা খরচ হয়ে যাবে। এদিকে গত 4 জুন থেকে হাসপাতালের নিচতলায় চালু হয়েছে জরুরি বিভাগ। ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি আছেন 19 জন রোগী। গুরুতর রোগীদের সার্জারিও করা হচ্ছে। এখানে নাকি আন্দোলন কি বিষয়গুলো হচ্ছে, এই কারণে হচ্ছে আমরা প্রপার সেবাটা পাচ্ছি না। আমার বাচ্চাটার সমস্যা হচ্ছে, কিন্তু আমি দেখাইতে আসছি। এখন হলো যে ইমার্জেন্সি রোগী ছাড়া ওনারা এখন দেখে না। তবে আউটডোর বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন নিয়মিত চেকআপের জন্য আসা অনেকে। জরুরি বিভাগ ছাড়া গত 2 সপ্তাহ ধরে স্থবির হয়ে আছে পুরো হাসপাতালের কার্যক্রম, যে কারণে দৈনিক 3000-এর বেশি রোগী বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে। এখন সরকারের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অতিরিক্ত পরিচালক জানান, নিরাপত্তার অভাবে অনেক ডাক্তার হাসপাতালে আসছেন না। ঘটনার প্রেক্ষিতে আমাদের স্টাফ ডাক্তার যারা আছেন তারা শঙ্কিত, এই জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলে আগামী শনিবার থেকে আবারও পুরোদমে হাসপাতালের কার্যক্রম শুরু হতে পারে, এমনটাই জানান তিনি। সবকিছু মন্ত্রণালয় থেকেই আমরা ইমপ্লিমেন্ট করছি এগুলো। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও পুরোপুরি অপসারণ হয়নি রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য। এতে দুর্গন্ধে চলাচল করাই মুশকিল। সিটি কর্পোরেশনের আশ্বাস, আগামী 2 দিনে সব বর্জ্য অপসারণ করা হবে। রাজধানীর সবচেয়ে বড় ও স্থায়ী গাবতলী পশুর হাট। ঈদের চতুর্থ দিন ভাঙা হয় বাঁশ দিয়ে তৈরি হাটের অবকাঠামো। হাট থেকে বর্জ্য নেওয়া হচ্ছে নির্ধারিত স্থানে। শুধু উত্তর সিটি নিয়োজিত কর্মী নয়, বর্জ্য সরানো হচ্ছে আধুনিক যন্ত্রপাতি দিয়েও। তাদের আশা, আগামী 2 দিনের মধ্যে সব বর্জ্য অপসারণের। 3টা ফেলুটার চলতে আছে, 15টা গাড়ি। আর এই বজ্র দ্রুত পরিষ্কার করানোর জন্য উপরোক্ত নির্দেশ আছে।
বজ্র দ্রুত পরিষ্কারতা আর 500 জন শ্রমিক খাটতে আছে। এ চিত্র দক্ষিণ সিটির শাহজাহানপুর পশুরহাটের। বাঁশের কাঠামো খুলে ফেলা হলেও মাঠেই পড়ে আছে পশুবর্জ্য। রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দাদের অভিযোগ, দুর্গন্ধ সঙ্গী করে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। নির্ধারিত জায়গা ছাড়া বিল্ডিং এর আমাদের বাসার সামনে হাট বইছে, পাশের যে চিপা টিপা এখানে অনেক ময়লা রয়ে গেছে, এখনো এই ময়লাগুলো সাফা হইতে এখন। আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা নিচে নামা খেলাধুলা করতে পারতেছে না ভাইয়া, বাসায় বয়ে রয়েছে, অনেক গন্ধ ভাই, খাইতেও পারতেছি না ভাইয়া। দক্ষিণ সিটি কর্তৃপক্ষের দাবি 90% বর্জ্য অপসারণ করা হয়েছে, তবে সরু রাস্তার কারণে অনেক জায়গায় গাড়ি পৌঁছানো সম্ভব হয়নি। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মিয়ানমারের সায় ছাড়া মানবিক করিডোর সম্ভব নয়। এ বিষয়ে দেশটির সরকার ও আরাকান আর্মিকে এক ছাদের নিচে আনাও কঠিন। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, এতে চীন ও ভারতের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কেননা তাদের বিপুল আর্থিক বিনিয়োগ আছে মিয়ানমারে, তাদেরও আস্থা দরকার। এতে করে সার্বিকভাবে মানবিক করিডোর চালুর বিষয়টি খুব একটা সহজ নয়। মোর্শেদ হাসিবের রিপোর্ট। যুদ্ধ, জলবায়ু বা প্রাকৃতিক দুর্যোগে সংকটময় অঞ্চলে জীবন রক্ষাকারী সহায়তা পাঠায় জাতিসংঘ ও রেডক্রস। সেই সহায়তার জন্য দেয়া পথ ও পুরো প্রক্রিয়াকে বলা হয় মানবিক করিডোর, যেখানে সব পক্ষের সহায় থাকতে হয়। জাতিসংঘ সনদ অনুসারে নির্দিষ্ট অঞ্চল ও সময়ের জন্য এটি হবে অসামরিক জোন। ফিলিস্তিনিদের জন্য মানবিক করিডোরেও যখন চলছে ইসরায়েলি হামলা, তখন কাকতালীয়ভাবে এ নিয়ে আলোচনা দেশ জুড়েও, যদিও এ নিয়ে উল্টোমত সরকার ও বিএনপির। করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। যদিও বুধবার জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি জানান, রাখাইনে মানবিক করিডোরের সঙ্গে তারা জড়িত নয়। সাবেক এই কূটনীতিকের মতে, রাজনৈতিক সদিচ্ছা, আঞ্চলিক ভূকৌশল এবং মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে আনতে হবে এক ছাদের নিচে, যা খুব সহজ নয়। আপনাকে 4টা প্রতিষ্ঠানকে সমন্বিত জায়গায় বা সমন্বয়ের মধ্যে আনতে হবে বা সমান্তরাল জায়গায় আনতে হবে, জাতিসংঘ, বাংলাদেশ, মিয়ানমার সরকার এবং বাস্তব অর্থে এখন আরাকান আর্মি। আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আপনার এই 4টা বিষয় যেটা বললাম, মানবিক সহায়তার বিষয়টা, প্রয়োজনটা, আইনগত বিধিবিধান, রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভূরাজনৈতিক বাস্তবতা, এই 4টা বিষয়কে মনে রেখেই আপনাদের সিদ্ধান্ত নিতে। মিয়ানমার সরকার অনাপত্তি অন্তত রাজি না হলেও তাদের আপত্তি নাই অন্তত, এই বিষয়টা আপনাকে সুনিশ্চিত করতে হবে। মানবিক করিডোর কেন্দ্রিক জটিলতা এখানেই শেষ নয়। যেহেতু মিয়ানমারে বিনিয়োগ আছে চীন ও ভারতের, তাই আস্থায় নিতে হবে দেশ দুটিকে। ভূরাজনৈতিক প্লেয়াররা বা অ্যাক্টররা যারা আছে তারা কি ভাবছে সেটাও কিন্তু আমার বিবেচনায় নিতে হবে। তার কারণ হলো, রাখাইন প্রদেশে চীন এবং ভারত দুইজনেরই কিন্তু অর্থনৈতিক স্বার্থ, গভীর অর্থনৈতিক এবং ভূকৌশলগত স্বার্থ আছে। তো কাজেই তারা কি ভাবছে সেটা তারা আমাদের সাথে এগ্রি না করলেও অন্তত তাদের কাছ থেকে একটা মৌন সম্মতি হলেও থাকতে হবে যে ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সিদ্ধান্ত গ্রহণ। রাত 10টার খবর একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। যাচ্ছি পরের খবরে। 5 আগস্টে দেশের 5 কারাগার থেকে পালিয়ে যাওয়া 2200 আসামির মধ্যে এখনও ফেরারি 700 জন, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 85 জন এবং সন্দেহভাজন জঙ্গি 9 জন। অন্যদিকে কারাগার ভাঙচুর, লুটপাটে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 150 কোটি টাকা। কারা মহাপরিদর্শক বলছেন, ক্ষতি পোষাতে দিনরাত কাজ করছেন তারা। হিরণ খানের রিপোর্ট। এই চিত্র 5 আগস্ট নরসিংদীর জেলা কারাগারের। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের দিন অস্থিরতার রেশ পড়ে কারাগারেও। বেশ কয়েকটি জেলখানায় বিদ্রোহ করে বন্দীরা, ভেঙে পড়ে কারাগারের নিরাপত্তা, হামলার শিকার হন কারা সদস্যরা, ভাঙচুর, লুটপাট হয় কারা সদস্যদের বাসা বাড়িতেও। না, যেটা আনপ্রেসিডেন্টেড, আগে কখনোই হয়নি এরকম কারাগার ভেঙে লোকজন নিয়ে যাওয়া, জ্বালিয়ে দেওয়া,
তারপর কারারক্ষীদের অ্যাটাক করা, তারপর ভিতরে অসন্তোষ, সবকিছু মিলে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বাংলাদেশ অবজার্ভ করছে। কারা অধিদপ্তরের তথ্য বলছে সে সময় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় 5টি কারাগার, যার আর্থিক পরিমাণ 137 কোটি টাকা। এছাড়া পালিয়ে যাওয়া 2200 আসামির মধ্যে এখনও ফেরানো যায়নি 700 জনকে, যাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 85 জন এবং জঙ্গি 9 জন। 5 আগস্ট পরবর্তী জেলখানার এলোমেলো পরিস্থিতিতে কারা মহাপরিদর্শকের দায়িত্ব নেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহের হোসেন। জানান সেই সব দিনের কঠিন চ্যালেঞ্জের কথা। বন্দীদের মধ্যে অসন্তোষ, পালিয়ে না যেতে পারলেও তারা কেন তাদেরকে ছেড়ে দিচ্ছে না, এরকম একটা তাদের মধ্যে, যে দেশ স্বাধীন হয়েছে আমাদেরকে কেন আটকে রাখবে, অনেক বন্দীর মধ্যে এরকম একটা ইয়ে ছিল। এরকম একটা সিচুয়েশন আমাদেরকে প্রতিকূল হতে হবে। বাট আমি বলবো যে ওই সময় যদি কারারক্ষীরা যদি দাঁড়িয়ে না যেত, তারা যদি প্রোটেক্ট না করতো, আমাদের কিন্তু পুরো জেল ডিপার্টমেন্টটাই ধ্বংস হয়ে যেত। ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে ওঠার চেষ্টায় কারা কর্তৃপক্ষ, তবে তাদের অভিযোগ নতুন 5টি কারাগার প্রস্তুত থাকলেও তা বুঝিয়ে দিচ্ছে না গণপূর্ত বিভাগ। পিডাব্লিউডি আমাদের একটা বড় উইকনেসের জায়গা। আমরা কিন্তু এই কাজগুলোর জন্য কমপ্লিটলি পিডাব্লিউডির উপর ডিপেন্ডেন্ট। অনেক সময় দেখা যায় আমাদের চাহিদা মোতাবেক অথবা টাইমলি ডেলিভারিটা পাচ্ছি না, যে কারণে অনেক কারাগার কিন্তু যে প্রজেক্টগুলো অনেক লম্বা সময় ধরে করতে হচ্ছে, টাইম বাড়াতে হচ্ছে, রিভাইজ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে কোয়ালিটি নিয়েও কিন্তু আমাদের রিজার্ভেশন আছে। পালিয়ে যাওয়া বন্দীদের ফিরিয়ে আনার ব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক জানান এ দায়িত্ব সরকারের। সরকারের সিদ্ধান্ত, এটা তো আমাদের সিদ্ধান্ত না। বিকজ আমি এই মুহূর্তেও বলতে পারি না যে এটা জেল ডিপার্টমেন্ট টেক ওভার করে ফেলবে, বিকজ ইট নিড লট অফ রিসোর্সেস। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। 3 জেলার সীমান্ত দিয়ে আরও 32 জনকে পোষিন করেছে বিএসএফ। এর মধ্যে দিনাজপুরে এনায়েতপুর ও ঠাকুরগাঁওয়ের চান্দুরিয়া সীমান্ত দিয়ে 20 জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষীরা। গেল রাতে বিরলের এনায়েতপুর দিয়ে পোষিন করা হয় 13 জনকে। সে সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নেয়। আটক হওয়াদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী ও 9 শিশু রয়েছে। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দুরিয়া সীমান্ত দিয়ে 2 পুরুষ, 2 নারী ও 3 শিশুকে ঠেলে দেয় বিএসএফ। এছাড়া মেহেরপুরের আনন্দবাস সীমান্ত দিয়ে পোষিন করা হয় 12 জনকে। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গত রোববার কাছারি বাড়িতে ঘুরতে যান দর্শনার্থী শাহ নেওয়াজ, তার স্ত্রী ও ভাতিজা। এ সময় মোটরসাইকেল পার্কিংয়ের টোকেন না দেয়ায় নিরাপত্তা কর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়। এরই জেরে আজ দুপুরের দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তারা ঢুকে পড়ে কাছারি বাড়িতে। ভাঙচুর করা হয় কাস্টোডিয়ান অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামের জানালা দরজা। মারধর করা হয় সেখানকার একজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সময় হলো আরেকটা বিরতির, সাথে থাকুন।